হ্যাঁ রে ঠিক আছে, কি বলে ক্লাস আরম্ভ করব করব করে করে সেই আর ক্লাস আরম্ভ করা হচ্ছে না। আচ্ছা তাহলে চল এবারে তো আমাদের এই সাবজেক্টটাকে একটুখানি দেখে নেওয়া যাক নাকি। হ্যাঁ তো সঞ্জয়, প্রথম কথা আসছে, এটা সিলেবাসটা দেখেছিস? অ্যাডভান্স কমিউনিকেশনের সিলেবাসটা দেখেছিস? হ্যাঁ স্যার। আচ্ছা তো প্রথম কথা আসছে কি দেখ, যদি আমরা এখানটা থেকে এই অ্যাডভান্স কমিউনিকেশনের সিলেবাসটাকে ফলো করি, শুনতে পাচ্ছিস তো প্রপার নাকি সাউন্ড অসুবিধা আসছে? শোনা যাচ্ছে বাবা। তাকে জয়েন করতে চাইছে একটু দেখে নি। তো প্রথম কথা দেখ, যদি আমরা এখান থেকে সিলেবাসটাকে দেখে নিই, নিশ্চয়ই দেখতে পাচ্ছি সেখানটাতে সিলেবাসটা আমাদের কয়েকটা পার্টে ভাগ করা আছে। প্রথম পার্ট আছে কি দেখ, স্যাটেলাইট কমিউনিকেশন। তারপরেতে কি আছে দেখ, র্যাডার সিস্টেম। তারপরেতে কি আছে দেখ, মোবাইল কমিউনিকেশন। আর তারপরেতে যে পার্টটা আছে সেটা আসছে কি দেখ, অ্যান্টেনা। তারপরে আছে কি, অপটিক্যাল কমিউনিকেশন সিস্টেম। ওকে, এই জিনিসগুলোকে আমাদের এখানটাতে সিলেবাসটাতে দিয়ে দেওয়া আছে। তো তোদের যেটা আমি বলেছি বা অনলাইনে তো আমি তোদের সাথে গ্রুপেও লিখেছি, সেটা আসছে কি দেখ, স্যাটেলাইট কমিউনিকেশান, র্যাডার কমিউনিকেশান, মোবাইল কমিউনিকেশান, এই তিনটে পার্টকে প্রথমেতে পড়াবো। পড়ানোর পরেতে চলে যাব হচ্ছে তোদের ওই মোবাইল কমিউনিকেশান বলে যে সাবজেক্টটা আছে। তোর কি মোবাইল কমিউনিকেশান আছে না নেই, নাকি তোদের? হ্যাঁ স্যার, আমার মোবাইল কমিউনিকেশন আছে। আচ্ছা, তারপরেতে মানে এখান থেকে এই যে মোবাইল কমিউনিকেশান অ্যান্ড মডার্ন ওয়ারলেস সিস্টেম আছে, এটা দুটো সাবজেক্টেই কিছুটা সেম আছে, তো সেই জন্যে এটা করতে করতে আমি করে নেব কোনটাকে, মোবাইল কমিউনিকেশানটাকে করে নেব। মোবাইল কমিউনিকেশান খুব বেশি দিন লাগবে না, ম্যাক্সিমাম হলে তোর ওই 7টা থেকে 8টা ক্লাস লাগবে, তাতে ওটা কমপ্লিট হয়ে যাবে। সেটা কমপ্লিট হয়ে যাবার পরেতে আমরা এখানটাতে চলে আসবো কোন পার্টটাকে নিয়ে, সেটা আসছে অপটিক্যাল কমিউনিকেশন সিস্টেম করে নেব। একদম লাস্টে গিয়ে আমরা যেটা করব সেটা হচ্ছে এই অ্যান্টেনাটাকে কমপ্লিট করব। বোঝা গেল আমরা তাহলে কীরকমভাবে ফলো করে চলবো? পরে কিন্তু আর এটা নিয়ে কনফিউজ হোস না, স্যার কোন জিনিসটা কখন করাবেন, কেন করাচ্ছেন না, এখন ওটা নিয়ে আর চিন্তা তোরা কোনো কনফিউজড হোস না। তাহলে তোরা দেখে নিলি এখান থেকে কিসের কথা বলছি। দেখ, যদি তাহলে সিলেবাসটাকে একটুখানি বড় করে দেখিস, নিশ্চয়ই দেখতে পাচ্ছিস এখানটাতে কী আছে। দেখ, ফার্স্ট কথা আসছে স্যাটেলাইট কমিউনিকেশন। স্যাটেলাইট কমিউনিকেশনের মধ্যে কী কী টপিক দিয়ে দেওয়া আছে দেখ, আছে হচ্ছে কেপলারস ল। তারপরেতে আছে কি, অরবিটাল পিরিয়ড অ্যান্ড স্যাটেলাইট স্পিড। তারপরেতে কি দেওয়া আছে, টাইপস অফ অরবিট, সেখানে কি আছে, পোলার অরবিট কি হয়, ইনক্লাইন্ড অরবিট কি হয়। তারপরেতে আমাদের কি দিয়ে দেওয়া আছে দেখ, এলইও, এমইও আর জিও। তারপরে কি আছে দেখ, স্টেশন কিপিং। তারপরে আছে কি, স্যাটেলাইট লঞ্চিং প্রসেস। তাহলে এই ঘটনাগুলোকে আমাদের সিলেবাসেতে মেনশন করে দেওয়া আছে। তো এই ঘটনাগুলোকেই আমরা আস্তে আস্তে আজকেতে ডিসকাশন করা স্টার্ট করব। তো যদি ডিসকাশন করা আমরা এখানটাতে স্টার্ট করি, ডিসকাশন করা স্টার্ট করলে কি দেখতে পাচ্ছি দেখ তো, না দেখ, প্রথম কথা সিলেবাসেতে কার কথা বলে দেওয়া আছে, কেপলারস ল। সেই কেপলারস ল তোরা কবে থেকে পড়ছিস বল? যখন সেই ক্লাস 11-12 পড়তিস, সেই তখন থেকে তোদের কেপলারস ল এর কথা আছে, তাই না? কিরে বাবু সঞ্জয়? হ্যাঁ স্যার। আচ্ছা, তো এবারেতে তোকে যদি আমি বলি বাবু, কেপলারস ল কি ছিল? কেপলারস ল কি নিয়ে কথাটা ছিল বল? কেপলারস ল ছিল আমাদের প্ল্যানেটারি মোশন রিলেটেড, তাই না? কেপলারস ল আমাদের কি রিলেটেড কথা ছিল, প্ল্যানেটারি মোশন রিলেটেড। যেখানেতে আমাদের কথা বলতে হয়েছিল কি না, সেটা আসছে দুটো মানে কোনো প্ল্যানেটারি মোশনের সময় সেখানেতে যদি প্ল্যানেটগুলোর মধ্যে মানে সিস্টেমটার মধ্যে যদি ফোর্স অফ অ্যাট্রাকশানটা গ্র্যাভিটেশনাল ফোর্স দ্বারা ডিটারমাইন হয়, তখন প্ল্যানেটগুলো কীরকমভাবে রোটেট করবে সেটার রিলেটেড যে কথাটা বলা ছিল, সেই কথাটাই হচ্ছে কি আমাদের কেপলারস ল। আমরা সবাই শিখেছিলাম কি, কেপলারস ল কিন্তু তিনটে আছে। কি কি? কেপলারের ফার্স্ট ল, কেপলারের সেকেন্ড ল, আর কি ছিল, কেপলারের
থার্ড ল। ওকে, তাহলে আমি এখান থেকে যদি একটা একটা করে ছোট ছোট করে কথাটাকে নোট করি, সেই কথাটা আমাদের কিরকম আসছে দেখতো। প্রথম কথায় চলে যাচ্ছে কি আমাদের কেপলারস ল। আরে বাবু, তুই বলতে পারবি তাহলে কেপলারস লটা কি রিলেটেড? নিশ্চয়ই তোর কাছে কথা ক্লিয়ার হয়ে গেছে। কেপলারস লটা হচ্ছে রিলেটেড টু প্ল্যানেটারি মোশন, তাই তো? তাহলে এখান থেকে প্রথম কথা বলছে কি ইট ইজ রিলেটেড টু প্ল্যানেটারি মোশন। হলো, তাহলে এই যে কেপলারস লটা আছে যেটা হচ্ছে প্ল্যানেটারি মোশন রিলেটেড, সেটা কার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল? না নিশ্চয়ই সেখান থেকে কথাটা বলতে পারছিস এটা অ্যাপ্লিকেবল বিটুইন এনি টু বডিজ যেগুলো কিন্তু স্পেসেতে আছে, তাই তো? তাহলে আমাদের এখান থেকে দেখলাম কি এটা হচ্ছে কেপলারস ল। এটা ভ্যালিড কোথায়? না এটা ভ্যালিড হচ্ছে বিটুইন এনি টু বডিজ, ভ্যালিড বিটুইন এনি টু বডিজ। ওকে, যেটা কোথায় আছে? হুইচ ইজ অ্যাট স্পেস, হুইচ ইজ অ্যাট স্পেস। তাহলে স্পেসে আছে এরকম দুটো বডির মধ্যে আমাদের কিন্তু কেপলারস লটা অ্যাপ্লিকেবল হবে। এবারেতে পরের কথাটা আমাদের এখান থেকে কি আসছে? না পরের কথাটা আসছে এখানেতে যে ফোর্সটা থাকে, অর্থাৎ দুটো বডির মধ্যে যে ফোর্স, নিশ্চয়ই বুঝতে পারছিস দুটো বডি থাকলে সেখানে যে তাদের ভেতরেতে কি হয়? অ্যাট্রাকশন ফোর্স থাকে। দুটো নন চার্জ বডির মধ্যে যে অ্যাট্রাকশন ফোর্স থাকে সেই ফোর্সটা আমাদের কি বলে? নিশ্চয়ই তোদের মনে আছে সেটাকে বলা হয় কি? নিউটন ল অফ গ্র্যাভিটেশন। তাহলে এখানেতেও যেটা আসছে সেটা হচ্ছে কি ফোর্স বিটুইন টু বডিজ, ফোর্স বিটুইন টু বডিজ। ওকে, সেটা কি দিয়ে ডিটারমাইন হয়? না ইজ ডিটারমাইন্ড বাই নিউটন ল অফ গ্র্যাভিটেশন। ওকে, তাহলে দেখ কেপলারস লটাকে পড়তে গেলে ফার্স্ট আমাদের কাকে নিয়ে ডিল করতে হবে? না সেটা হচ্ছে ফার্স্ট যেটাকে নিয়ে ডিল করতে হবে সেটা আসছে কি না নিউটন ল অফ গ্র্যাভিটেশন। নিউটন ল অফ গ্র্যাভিটেশনটা দেখ আমাদের তার এখন ডিটেলসে ডিসকাশন করার দরকার নেই, কিন্তু কিছু ছোট ছোট কথা আমাদের কিন্তু মাথায় রাখতে হবে। কি কি? না সেটা আসছে কি দেখ নিউটন ল অফ গ্র্যাভিটেশন যে ফর্মুলা দিয়ে হতো সেটা ছিল কীরকমভাবে Gm1m2 ডিভাইডেড বাই আর স্কোয়ার, তাই না? এখান থেকে যে ক্যাপিটাল জি ছিল সেটাকে আমরা বলতাম কি ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। তার ভ্যালু কত ছিল? 6.67 ইন্টু 10⁻11। তার ইউনিট কিন্তু আমাদের মনে রাখতে হবে, তার ইউনিট ছিল কত দেখ নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। ওকে, এটা ছিল কি আমাদের জি এর ভ্যালু। জিটাকে আমরা কি বলতাম? ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। হলো, নিশ্চয়ই তোর এখান থেকে মনে আছে M1 আর M2 কি ছিল? সঞ্জয় বলার চেষ্টা করছো M1 অ্যান্ড M2 কি ছিল? নিশ্চয়ই সঞ্জয় তোর মনে আছে এখান থেকে সেটা কি ছিল? মাস অফ টু বডিজ। তাহলে যেই দুটো বডির মধ্যে আমি ফোর্স অফ অ্যাট্রাকশন বের করছিলাম সেটা ছিল কি M1 অ্যান্ড M2। আরটা কি ছিল? নিশ্চয়ই তোর মনে আছে আরটা ছিল কি না ডিস্ট্যান্স বিটুইন টু বডিজ। সঞ্জয় তোর মনে আছে তো এখান থেকে এই যে ডিস্ট্যান্স বিটুইন বডিজ ছিল সেটা আমাদের কি ছিল? ডিস্ট্যান্স বিটুইন দ্য সেন্টার অফ মাস অফ টু বডিজ, তাই না? এখানে আরটা কি ছিল? ডিস্ট্যান্স বিটুইন বডিজ, কিন্তু সেটা কি ছিল? দুটো বডির মধ্যে যে সেন্টার অফ মাস আছে, অর্থাৎ যে পয়েন্টে টোটাল মাসটা কনসেন্ট্রেটেড আছে বলে আমি ধরে নিয়েছিলাম সেই পয়েন্টটা থেকে কি আমাদের বলা হয় কি সেন্টার অফ মাস। তাহলে দুটো বডির সেন্টার অফ মাসের মধ্যে যে ডিস্ট্যান্স আছে সেই ডিস্ট্যান্সটাকে কিন্তু আমাদেরকে আর হিসাবেতে ডিফাইন করতে হয়। সঞ্জয় এখানেতে কোনো কনফিউশন?
না স্যার। আচ্ছা, 1 মিনিট একটু ওয়েট করতো, একটা ফোন আসছে বারবার। এটাকে লিখে নিতে তো ততক্ষণ আমি একটা মেসেজ করে নিই। লিখছিস তো? হ্যাঁ স্যার। একটু ঝটপট করে নে না। আচ্ছা, তাহলে এখান থেকে এই দুটো কথাকে তুই শিখে নিলি। আচ্ছা পায়রা, তোর নিশ্চয়ই মনে আছে এখানেতে নিউটন ল অফ গ্র্যাভিটেশনেতে যে ফোর্সটা হয়, সেই ফোর্সটা সবসময়তে কি হয়? সেই ফোর্সটা সবসময়তে অ্যাট্রাকটিভ ফোর্স হয়, তাই না? এই যে ফোর্সটা এখানেতে, এই ফোর্সটা, সেই ফোর্সটা কি সবসময়তে অ্যাট্রাকটিভ ফোর্স হয়। আর একটা জিনিস দেখ, এখানে ফোর্সটা কি আছে? প্রপোর্শনাল টু 1/r²। তাহলে প্রপোর্শনাল টু 1/r² জন্য হওয়ার জন্য সেটাকে আমরা বলি কি? ইনভার্স স্কোয়ার ল, তাই না? দেখ, স্কোয়ারের ইনভার্সের সাথে প্রপোর্শনাল, তাই জন্য সেটাকে আমাদের বলা হয় কি? ইনভার্স স্কোয়ার ল। হলো? তাহলে এই ছোট ছোট কথাগুলোকে কিন্তু আমাদেরকে জেনে রাখতে হতো, আমরা সেটাকে জানি বলে ধরে নিয়েই আমি চলছি। ওকে, তাহলে এই ঘটনাগুলো চলে গেল কি? আমাদের কেপলারস ল পড়ার আগেতে আমাদের এই ঘটনাগুলোকে দেখতে হবে, মানে নিউটন ল অফ গ্র্যাভিটেশন দেখতে হবে। সঞ্জয়, তোর মনে আছে কেপলার্সের কটা ল ছিল? বল। তিনটে ল ছিল। তাহলে ফার্স্ট ল আমাদের কেপলার্সের কথায় চলে আসছে কি? কেপলার্সের 3টে ল ছিল। তাহলে আমরা এখান থেকে কেপলার্সের যে 3টে ল ছিল সেই লগুলোকে আমরা কি বলি? কেপলার্স ফার্স্ট ল। সঞ্জয় বলতো ফার্স্ট লটা কি ছিল? অনেকদিন আগে পড়েছিলিস, মনে আছে কি নাকি ভুলে গেছিস একদম? মনে নেই তেমন। আচ্ছা, আমরা তো সবাই শিখেছিলাম আমাদের যে প্ল্যানেটগুলো আছে সেই প্ল্যানেটগুলো কার চারিদিকে ঘোরে? সূর্যের চারিদিকে ঘোরে। সমস্ত প্ল্যানেট কোথায় ঘোরে? সূর্যের চারিদিকে ঘোরে। এবং সে সূর্যের চারিদিকে কীরকম পাথ ফলো করে ঘোরে? সেটা আসছে ইলিপ্টিক্যাল পাথ ফলো করে ঘোরে। ওকে, আমরা ছোটোবেলায় পড়েছিলাম কি? সার্কুলার পাথ ফলো করে ঘোরে। কিন্তু সার্কুলার পাথ ফলো করে ঘোরে সেটা বলতে গেলে আমাদের একটুখানি অরিজিনালি কথাটা ভুল হয়ে যাবে। তাহলে আমাদের কি কথা বলতে হবে? তারা মানে যত প্ল্যানেট আছে, সৌরজগতে যত প্ল্যানেট আছে সবাই কি করে? সূর্যের চারিদিকে ইলিপ্টিক্যাল পাথে ঘোরে। তাহলে আমি সেটাকে বলতে গেলে কীরকমভাবে বলছি? কেপলারস ফার্স্ট ল কী বলছে না, সেটা বলছে দেখ, প্ল্যানেট মুভ অ্যারাউন্ড দ্য সান। ওকে, সমস্ত গ্রহগুলো সূর্যের চারিদিকেই করে। প্ল্যানেট মুভ অ্যারাউন্ড দ্য সান in elliptical path, in elliptical path। তাহলে সূর্যের চারিদিকে আমাদের যে গ্রহগুলো করে তার কক্ষপথটা কীরকম? ইলিপসের মতন হয়। তাহলে সেই জন্যই আমাদের এখান থেকে বলে দেওয়া আছে কি, যে তার সমস্ত যে পাথগুলো, মানে প্ল্যানেটের পাথগুলো, সেটা সবটাই হয় কি? আমাদের ইলিপ্টিক্যাল। এবারেতে সঞ্জয়, তোর মনে আছে কিনা জানি না, ইলিপস বলতে আমরা কীরকম শিখেছি? সার্কেল বলতে তো আমরা শিখেছিলাম কি? সেন্টার থেকে যে পাথটা আছে সেই পাথটার ডিস্টেন্স হয় কি? সমান। কিন্তু ইলিপস বলতে কি? নিশ্চয়ই তোর মনে আছে ইলিপস মানে কি ছিল? সেটা সেই ডিমের স্ট্রাকচারের কোনো একটা ঘটনা ছিল, তাই না সঞ্জয়? আচ্ছা, তাহলে দেখ,
ফার্স্ট আমাদের ইলিপ্টিক্যাল পাথে ঘোরে বলে তো আমি শিখে নিয়েছি, তাহলে সেখান থেকে আমাদের বলতে গেলে কার কথা শিখে নিতে হচ্ছে না আমাদের ইলিপস, সেই ঘটনাটা কীরকম হতো। নিশ্চয়ই তুই সেখান থেকে বলতে পারবি ইলিপস ইলিপসের স্ট্রাকচার কীরকম হতো, নিশ্চয়ই তোর মনে পড়ে এইরকম ছিল কি ইলিপসের স্ট্রাকচার, তাই না রে? হ্যাঁ স্যার। এই ছিল গিয়ে কে তাহলে আমাদের ইলিপসের স্ট্রাকচার। ইলিপসের ক্ষেত্রে আমরা কি কি শিখেছিলাম না ইলিপসের ক্ষেত্রে শিখেছিলাম কি দেখ যে দুটো স্ট্রাকচার হয়, দুটো স্ট্রাকচার বলতে আমাদের কীরকম কীরকম কথা বলছি, দাঁড়া দুটো স্ট্রেট লাইন আমি একটু নিয়ে নিই। নিশ্চয়ই তোর মনে আছে কি যে এই দিক বরাবর আমি একটা স্ট্রেট লাইন টানতাম আর এখান থেকে আরও একটা স্ট্রেট লাইন এরকমভাবে টেনে দিতাম, তাই তো? তো এইরকমভাবে যে স্ট্রেট লাইনগুলোকে টেনে দিতাম সেই স্ট্রেট লাইনগুলো সম্বন্ধে আমরা কী কী শিখেছিলাম। ধরে নে এটা ছিল কি আমাদের মিড পয়েন্ট, এটা ছিল কি আমাদের ধরে নে মিড পয়েন্ট, এই পয়েন্টটার নাম দিয়ে দিচ্ছি আমি কতখানি এ, এই পয়েন্টের নাম দিয়ে দিচ্ছি বি, এই যে পয়েন্টটা সেটার নাম দিয়ে দিলাম সি, এই পয়েন্টটার নাম দিয়ে দিলাম কি ডি। তোর নিশ্চয়ই মনে আছে এই যে এ থেকে বি, এই এ থেকে বি এই ডিস্টেন্সটাকে আমাদের কি বলা হতো, নিশ্চয়ই তোর মনে আছে সেটাকে বলা হতো কি মেজর অ্যাক্সিস, কি সঞ্জয় তাই তো? মেজর অ্যাক্সিসের ডিস্টেন্সটাকে আমাকে কি দিয়ে লেখা হতো, সেটা আসছে 2a দিয়ে লেখা হতো। তাহলে নিশ্চয়ই তুই এখন কথাটা বলতে পারবি মেজর অ্যাক্সিসের অর্ধেক কোনটা হবে, ও থেকে বি। তাহলে নিশ্চয়ই তুই বুঝতে পারছিস ও থেকে বি সেটাও যে ডিস্টেন্সটা আর ও থেকে এ সেটাও সেই একই ডিস্টেন্সটা, তাহলে সেটা কি সেটা মেজর অ্যাক্সিসের অর্ধেক। তাহলে পুরোটা যদি 2a হয় তার অর্ধেকটা হতো কতখানি এ, এটাকে আমাদের বলা হতো কি সেমি মেজর অ্যাক্সিস, রাইট? তাহলে এটা চলে গেল কে আমাদের সেমি মেজর অ্যাক্সিস। নিশ্চয়ই সঞ্জয় তোর এই কথাটাও এখান থেকে মনে থাকবে, সেটা আসছে কি দেখতো যে আমি সি থেকে ডি, সি থেকে ডিটাকে কি বলতাম, নিশ্চয়ই তুই সেটাকে বলতে পারবি সেটাকে আমি বলতাম কি মাইনর অ্যাক্সিস। মাইনর অ্যাক্সিসের যে ডিস্টেন্স সেটাকে আমরা কি দিয়ে লিখতাম 2b দিয়ে লিখতাম। তাহলে মাইনরের অর্ধেক কোনটা ওসি বা ওডি, তাহলে নিশ্চয়ই আমি বলতে পারবো ওসি সেটা কার সাথে সমান হবে ওডি এর সাথে সমান হবে, সেটার ডিস্টেন্স কতখানি হবে বি এর সাথে সমান হবে, সেই যে ডিস্টেন্সটা সেটাকে আমি বলতাম কি সেমি মাইনর অ্যাক্সিস। বোঝা গেল? তাহলে ইলিপসের ক্ষেত্রে কিন্তু সার্কেলের যেরকম রেডিয়াস হয় সেটা কিন্তু ছিল না, ইলিপসের ক্ষেত্রে কি হয়, ইলিপসের ক্ষেত্রে হয় হচ্ছে সেমি মেজর অ্যাক্সিস আর সেমি মাইনর অ্যাক্সিস। সেন্টার থেকে এই দিকের যে ডিস্টেন্সটা সেই ডিস্টেন্সটাকে আমি বলি কি সেমি মেজর অ্যাক্সিস, আর ছোট দিকের যে ডিস্টেন্সটা সেই ডিস্টেন্সটাকে আমাদের বলা হয় কি না সেমি মাইনর অ্যাক্সিস। তাই তো? কথা বুঝতে পেরেছিস? বল বল বল, কমিউনিকেট কর, যদি কোনো অসুবিধা থাকে আমি কথা বলে দেব। বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে এখান থেকে তোরা তো এই কথাটাও শিখেছিস, আর তোরা নিশ্চয়ই শিখেছিস ইলিপসের ক্ষেত্রে কি থাকে দুটো ফোকাস থাকে, লেফট সাইডেতে যে ফোকাসটা থাকে, লেফট সাইডেতে যে ফোকাসটা থাকে সেই ফোকাসটাকে আমাদের কি দিয়ে লেখা হয়, সেই ফোকাসটাকে লেখা হয় হচ্ছে f1 দিয়ে, আর রাইট সাইডেতে যে ফোকাসটা থাকে সেই ফোকাসটাকে বলা হয় কি f2 দিয়ে। এবারেতে দেখ আমি তো বলে দিলাম কি যে প্ল্যানেটগুলো সূর্যের চারিদিকে আমাদের ইলিপ্টিক্যাল পাথে ঘোরে, তাহলে সূর্যটা থাকে কোথায় না সূর্যটা থাকে হচ্ছে কি অ্যাট এনি অফ ওয়ান অফ দ্য ফোকাস। তাহলে দুটো ফোকাস আছে, তাহলে দুটো ফোকাস থাকলেও সূর্যটা থাকে কোথায় না কোনো একটা ফোকাসে। ওকে, তাহলে আমি এখান থেকে কিসের কথা বলতে পারবো না দেখ ফার্স্ট লয়ের সময়তে আমি যে কথাটা বলছিলাম সেটা কীরকম ছিল দেখ, যে প্ল্যানেট মুভ অ্যারাউন্ড দ্য সান ইন ইলিপ্টিক্যাল পাথ। তাহলে এখানটাতে একটুখানি ছোট্ট কথা অ্যাড করে নিতে হবে, সেটা আসছে কি বাই কিপিং দ্য সান, মানে সূর্যকে রেখে কোথায়, বাই কিপিং দ্য সান অ্যাট
এনি ফোকাস, মানে যে কোনো একটা ফোকাসেতেই থাকলেই হবে, বাট অ্যাট এনি ফোকাস অফ দ্য ইলিপস। তাহলে ইলিপসের দুটো ফোকাস থাকে, সেই দুটো ফোকাসের মধ্যে যে কোনো একটা জায়গায় সূর্যকে রেখে আমাদের যে প্ল্যানেটগুলো আছে, প্ল্যানেটগুলোর মধ্যে পৃথিবীও পড়ে, সে কি করবে না সূর্যের চারিদিকে কিন্তু এরকমভাবে ঘুরতে থাকবে। হলো? তাহলে তুই এখান থেকে নিশ্চয়ই বুঝতে পারছিস যে দেখ সে ইলিপ্টিক্যাল পাথে ঘুরছে, মানে কোন পাথ বরাবর ঘুরতে থাকছে, নিশ্চয়ই বুঝতে পারছিস এই রকমভাবে সে চারিদিকে ঘুরতে থাকছে। সেটা যে কোনো প্ল্যানেটই হোক না কেন, সেটাতে এরকমভাবেই সে ঘুরতে থাকবে। এবারেতে দেখ সেই যে ইলিপ্টিক্যাল পাথটা হচ্ছে সব প্ল্যানেটের ক্ষেত্রেই সমান, তাহলে নিশ্চয়ই বলতে পারছিস যদি সেটা শুধুমাত্র আর্থের ক্ষেত্রে হয়, মানে আর্থ অ্যান্ড সান সিস্টেমের ক্ষেত্রে হয়, মানে সূর্যও একটা প্ল্যানেট, সূর্যের চারিদিকে সেও ঘুরছে, তাহলে আর্থ অ্যান্ড সান সিস্টেমের ক্ষেত্রে এটার ক্ষেত্রে কিছু কিছু স্পেসিফিক নাম আমাদের জেনে রাখতে হবে, যেটাকে আমি এবারেতে একটুখানি দেখে নেব। কিসের কিসের কথা দেখছি দেখতো, আরও একবার ফিগারটাকে একটুখানি আমাকে নিয়ে নিতে দে। তাহলে এই চলে গেল কার কথা না আমাদের ইলিপসের কথা চলে গেল। আমি এখন বলছি কি এটা শুধুমাত্র আর্থ অ্যান্ড সান সিস্টেম। তাহলে ঠিক আছে, শুধু আর্থ অ্যান্ড সান সিস্টেম হোক, সূর্য কোথায় আছে ধরে নে এই ফোকাসটাতে আছে সূর্য, মানে আর্থ সান সিস্টেমের ক্ষেত্রে আমি বললাম কি F1 যেটা আছে, F1 সেটা হচ্ছে কি না পজিশন অফ সান। ওকে, যে কোনো একটাতে হতে পারে, তাহলে আমি এখানটাতে নিচ্ছি কোথায় না F1, তাহলে সেটা হয়ে গেল কি আমার দেখ পজিশন অফ সান। আর্থ কি করতে থাকে না সূর্যের চারিদিকে ঘুরতে থাকে। আমি এখান থেকে কয়েকটা ছোট ছোট কথা বলে নিচ্ছি। এক নম্বর যে ছোট কথাটা বলে নিচ্ছি সেটা আসছে দেখ সূর্যের চারিদিকে তো ঘুরছে, তাহলে আমি এখান থেকে দুটো পয়েন্ট নিয়ে নিচ্ছি। কোন দুটো পয়েন্ট নিয়ে নিচ্ছি দেখ, এই একটা পয়েন্ট নিয়ে নিলাম আর এই একটা পয়েন্ট নিয়ে নিলাম। এই যে দুটো পয়েন্ট নিলাম না, এই পয়েন্টটার নাম আমি দিয়ে দিলাম কি পি, এই পয়েন্টটার নাম নিয়ে নিলাম কি আমি এ। সূর্যের চারিদিকে পৃথিবী কীরকমভাবে ঘুরছে আমি বলে দিচ্ছি, এই রকমভাবে অ্যান্টি ক্লকওয়াইজ সে ঘুরছে, মানে এই রকমভাবে সে সূর্যের চারিদিকে ঘুরছে। তাহলে দেখ একটা কথা তুই এখান থেকে ছবিটা থেকে যখন আমি নিয়েছি একটা কথা তোর কাছে ক্লিয়ার হওয়া উচিত। কি কথা ক্লিয়ার হওয়া উচিত দেখ, আমি এখান থেকে দুটো পয়েন্ট নিয়েছি, একটা হচ্ছে কি পি আর একটা হচ্ছে কি এ। পিটা কি, পিটা নিশ্চয়ই তুই বুঝতে পারছিস সেটা হচ্ছে কি সব থেকে ক্লোজেস্ট ডিস্টেন্স। ওকে, তাহলে পিটা হচ্ছে কি সব থেকে ক্লোজেস্ট ডিস্টেন্স, পি হচ্ছে কি ক্লোজেস্ট ডিস্টেন্স কোথা থেকে না নিশ্চয়ই তুই সেটা বলতে পারছিস ক্লোজেস্ট ডিস্টেন্স ফ্রম সান। এই যে ক্লোজেস্ট ডিস্টেন্স হয় না, নিশ্চয়ই তোর মনে থাকবে সেটা হচ্ছে সঞ্জয় এই ক্লোজেস্ট ডিস্টেন্সটাকে আমাদের কি বলা হয় পেরিহিলিয়ন। মনে আছে কি ছিল আমাদের দুটো ছিল, একটা অনুসুর আর একটা অপসুর। তাহলে অনুসুর সেটা আমাদের কি হতো কাছাকাছি, অপসুর সেটা আমাদের কি থাকতো দূরে থাকতো। এখানে কাছাকাছি যেটা আছে সেটাকে ইংরাজিতে কি বলা হয় পেরিহিলিয়ন। ওকে, তাহলে সেটাকে তুই ইংরাজিতে লিখছিস কি পেরিহিলিয়ন। হলো, তাহলে এই পজিশনটাকে আমাদের বলা হচ্ছে কি পেরিহিলিয়ন। ঠিক একই রকমভাবে যদি আমি এখান থেকে এ পয়েন্টের কথাটা বলি, এ পয়েন্টটা কি আসছে সঞ্জয় নিশ্চয়ই সেটা বুঝতে পারছিস সব থেকে দূরের পয়েন্ট, তাহলে সেটাকে আমি বলবো কি ফার্থেস্ট ডিস্টেন্স। ওকে, ফার্দার মানে কি অনেক দূরে, তাহলে ফার্থেস্ট ডিস্টেন্স ফ্রম সান কার না পৃথিবীর। তাহলে সেই যে ডিস্টেন্সটা সেটাকে আমাদের বলা হয় কি অ্যাপিহিলিয়ন, রাইট। তাহলে সেটাকে আমরা কি বলছি সঞ্জয় অ্যাপিহিলিয়ন, তাই তো। তাহলে সেই যে কথাটা সেটা চলে গেল কে দেখ অ্যাপিহিলিয়ন। ডাউট কিছু সঞ্জয়? তাহলে দুটো পজিশনের কথা শিখতে হলো, একটা কথা শিখলাম কি সে সূর্যের চারিদিকে ঘোরে কীরকমভাবে ইলিপ্টিক্যাল পাথে ঘোরে। আমরা কি শিখে নিলাম সূর্য কোথায় থাকে কোনো একটা ফোকাসে থাকে। আমরা শিখে নিলাম সব থেকে কাছের যে ডিস্টেন্সটা সেটাকে আমাদের বলা হয় কি পেরিহিলিয়ান, সব থেকে দূরের যে ডিস্টেন্সটা সেটাকে আমাদের বলা হয় কি অ্যাপিহিলিয়ান। ওকে, আর নিশ্চয়ই তুই এই কথাটাও শিখে নিলি, এই যে পয়েন্টটা এটাকে আমি নাম দিয়ে দিয়েছিলাম কি মেজর অ্যাক্সিস,
আর তোদের নিশ্চয়ই এই কথাটাকেও শিখিয়ে দিয়েছি, ছোট যেটা এই অ্যাক্সিসটাকে আমি নাম দিয়ে দিয়েছি কি মাইনর অ্যাক্সিস। তাহলে কোনটা মেজর অ্যাক্সিস আর কোনটা মাইনর অ্যাক্সিস তুই শিখে নিয়েছিস। মেজর অ্যাক্সিসের ডিস্টেন্সটা কতখানি হয় 2a, মাইনর অ্যাক্সিসের ডিস্টেন্স কতখানি হয় 2p। আর যখন সূর্য আর পৃথিবীর সিস্টেম নিলাম তখন সব থেকে কাছের দূরত্বটাকে বললাম কি পেরিহিলিয়ান, আর সব থেকে দূরের ডিস্টেন্সটাকে আমি কি বলে দিলাম, সেটা আসছে দেখ অ্যাপিহিলিয়ান, তাই তো? বোঝা গেছে? হ্যাঁ স্যার। ওকে, এবারেতে আমরা চলে যাব কোনটায় দেখতো, কেপলার্সের সেকেন্ড লতে। ওকে, তাহলে আমি এবারেতে চলে যাচ্ছি কি দেখ সেকেন্ড ল অফ কেপলার্স। ওকে, তাহলে এটাতে আমাদের কি বলা হচ্ছে না, এটাতে বলা হচ্ছে দেখ যে দ্য লাইন জয়েনিং দ্য line joining the planet and sun, the line joining the planet and sun covers equal distance in equal time, sorry, covers equal area in equal time, covers equal area in equal time, অর্থাৎ প্রতি একক সময়তে সে কিন্তু প্রত্যেক ক্ষেত্রেই সমান এরিয়া কভার করে। কীরকম কথাটা বলে দেওয়া হয়েছে সেটার কথা একটুখানি দেখে নেওয়া যাক। আবার একবার আমাকে ইলিপসের ছবিটাকে নিয়ে নিতে দে। দেখ এখানটাতে কে ছিল, আমাদের এই ইলিপসের ছবিটা ছিল, তার দুটো অ্যাক্সিস আমাকে নিয়ে নিতে দে। হলো, এখান থেকে আমি কিসের কথা দেখে নিচ্ছি দেখ, সূর্য কোথায় আছে, তার কোনো একটা ফোকাসেতে। তাহলে এটা হয়ে গেল কার পজিশন, সূর্যের পজিশন। তাহলে এখানটাতে কে আছে বলে আমি বলে দিচ্ছি, এই যে কালারটা এটাতে আছে হচ্ছে সান। পৃথিবী ধরে নে শুরুতে কোথায় ছিল, এই এ পয়েন্টে ছিল। মনে কর যতখানি সময় গেল সেই সময়টাতে সে চলে এলো কোথায়, বি পয়েন্ট। ওকে, তাহলে সেখানেতে এরিয়া বলতে কোন এরিয়াটা বলা হচ্ছে রে বাবু, এরিয়া বলতে বলা হচ্ছে দেখ আমাদের বলছে কি সূর্য আর পৃথিবীকে কানেক্ট করেছিল, সূর্য আর পৃথিবীকে কানেক্ট করেছিল কোন স্ট্রেট লাইনটা, নিশ্চয়ই বুঝতে পারছিস এই স্ট্রেট লাইনটা সূর্য আর পৃথিবীকে কানেক্ট করেছিল। এখন সেই স্ট্রেট লাইনটা কোথায় চলে গেছে, নিশ্চয়ই দেখতে পাচ্ছিস এখন সেই স্ট্রেট লাইনটা চলে গেছে কোথায়, এখানে। তাহলে তার মাঝখানেতে কোন এরিয়াটা তৈরি হয়েছে, এই এরিয়াটা তৈরি হয়েছে। কখন না, যখন সে এই এ থেকে বি এর দিকে গেছে, সে এ থেকে বি এর দিকে যাওয়ার সময়তে তার টাইম কতখানি ছিল না, টাইম নিয়েছিল টি। সেটা যদি অন্য কোথাও থাকে, ধরে নে আমি এখান থেকে ঘুরিয়ে বলার জন্য এরকমভাবে কথা বলছি, সেটা আসছে দেখ সূর্যের কাছে এখানটাতে ছিল কোনো একটা সময়তে পিতে ছিল, সেখান থেকেও মনে কর সে টি টাইমেতে চলে এসেছে কোথায়, এই পয়েন্টটাতে, এই জায়গাটাতে চলে এসেছে। তাহলে তখন এরিয়া বলতে গেলে কোন এরিয়াটা বলবি, সূর্যের সাথে এই যে এরিয়াটা হয়। ওকে, অর্থাৎ এই এরিয়াটার কথা বলছি। মানে আমি এখান থেকে কীরকম বোঝাতে চাইছি যে দেখ পি থেকে ডিতে গেছে, এখানটাতেও তার টাইম লেগেছে যেটা, সেটা আসছে টি। তাহলে দেখ যদি দুটো ক্ষেত্রেই টাইমটা সেম হয়, মানে আমাদের কি বলেছিলাম ইকুয়াল এরিয়া ইন ইকুয়াল টাইম, তাহলে এক্ষেত্রেও এ থেকে বিতে যেতে যা টাইম লেগেছিল আর পি থেকে ডিতে আসতেও যদি টাইম যদি সেম লাগে, তখন এই যে গোলাপি কালার দিয়ে আমি এরিয়াটা দিয়েছি আর এই যে ব্লু কালার দিয়ে আমি এরিয়াটা দিয়েছি, দুটো এরিয়াই কিন্তু সেম হবে। ওকে, তাহলে কেপলার্সের সেকেন্ড ল কি বলেছে, যদি টাইমটা ফিক্সড হয় সেখানেতে সূর্যের সাথে যে এরিয়াটা সে তৈরি করবে সেই এরিয়াটা কিন্তু ফিক্সড হবে। তাহলে অ্যাকর্ডিং টু কেপলার সেকেন্ড ল আমি কি বলতে পারবো, আমি নিশ্চয়ই এই কথাটা বলতে পারবো, এরিয়া, কোন এরিয়াটা না, এরিয়া অফ এ ও বি, সেই এরিয়াটা কার সাথে সমান হবে না, নিশ্চয়ই সেটা পি, আমি এই পয়েন্ট, আচ্ছা এই পয়েন্টটাকে আমি এখন ও বলে ডিনোট করেছি, হ্যাঁ, তাহলে সেটা কার সাথে সমান হবে, পি ও ডি। তাহলে সেই এরিয়াটা কার সাথে সমান হবে, নিশ্চয়ই তুই কথা বুঝতে পারছিস, এরিয়া পি
পিওডি। তাহলে তুই সেখান থেকে কথাটা শিখে নিলি, এরিয়াটা আমাদের আগে যা ছিল এখনও কিন্তু সেই এরিয়া থাকবে। কেন না, এটাই কিন্তু আমাদের কেপলার সেকেন্ড ল বলে দিয়েছে। তাহলে অ্যাকর্ডিং টু কেপলার সেকেন্ড ল আমরা কি শিখে নিলাম, সে কিন্তু ইকুয়াল টাইমেতে ইকুয়াল এরিয়াকে কভার করবে। কোনো সমস্যা? না স্যার। আচ্ছা, এবারেতে তুই কি আমাকে এখান থেকে বলতে পারবি ইকুয়াল টাইমেতে ইকুয়াল এরিয়া কভার করছে, তাহলে সেটাকে ম্যাথামেটিক্যালি বলতে গেলে তোর কীরকম বলতে হবে? ম্যাথামেটিক্যালি বলতে গেলে তোকে সেটা বলতে হবে কি, ইকুয়াল টাইমে ইকুয়াল এরিয়া, মানে কি চেঞ্জ ইন এরিয়া উইথ রেসপেক্ট টু টাইম। সেটা কি ইকুয়াল টাইমে ইকুয়াল এরিয়া, মানে কি সময়ের রেসপেক্টে এ এরিয়ার পরিবর্তন, সেটাকে তোকে কি থাকতে হবে, কনস্ট্যান্ট থাকতে হবে, ঠিক কিনা? তাই তো, ইকুয়াল টাইমে ইকুয়াল এরিয়া যাচ্ছে, মানে তুই সেখান থেকে কি বলতে পারবি, ডেল্টা এ মানে কি এরিয়ার পরিবর্তন উইথ রেসপেক্ট টু টাইম, সেটা তোদের কি থাকবে, নিশ্চয়ই কনস্ট্যান্ট থাকবে। কি ডাউট কিছু? হ্যাঁ স্যার, কনস্ট্যান্ট থাকবে। বেশ, তাহলে ইকুয়াল টাইমে যেটা যাবে সেটা আমরা শিখে নিলাম কি না, আমাদের নিশ্চয়ই সেই ঘটনাটা কনস্ট্যান্ট থাকবে। এবারেতে তুই আমাকে একটা জিনিস বলতো, যে এখানেতে ডেল্টা এটা কতখানি হবে বলতো, এখানেতে যে এরিয়াটা মানে চেঞ্জ ইন এরিয়া বলছি বা এরিয়া বলছি, সেই এরিয়াটা আমাদের কতখানি হবে বলতো দেখি, বলতে পারবি? এরিয়া বলতে আমি মনে করি এই এরিয়াটার কথা বলছি, এরিয়া ও এপি, এই এরিয়াটা হবে কতখানি? বলতে পারবি? কিরে, সঞ্জয়? বলে দিন স্যার। আচ্ছা, আমি বলছি, তুই চিন্তা করে দেখ, মনে কর এই টাইমটা কি ছিল, খুবই ছোট টাইম ছিল। তাহলে খুবই যদি ছোট টাইম হয়, তুই নিশ্চয়ই বলতে পারবি কি, তুই মনে কর এখান থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করেছিস, ওকে? তুই মনে কর এখান থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করেছিস, পারপেন্ডিকুলার ড্র করলে এই যে পয়েন্টটা এম পয়েন্ট আর এ পয়েন্টটা কি হবে, মোটামুটি সেম হবে। তাহলে তুই যদি এখন এখান থেকে পড়িস বিএম অর্থাৎ হাইট, সেই হাইটটা কতখানি হবে বল? হাইট কতখানি হয়? হাইট মানে তুই শিখেছিস কতখানি, লম্ব বাই অতিভুজ, তাই তো? লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ বললে কতখানি বলবি বল? বলতে পারবি? আচ্ছা ঠিক আছে, তুই অত অত হাতি ঘোড়ার মধ্যেও না যা, আমি তোকে এখান থেকে আরও সিম্পলিফাই করে বলছি। এরিয়া বলতে গেলে তুই কত শিখেছিস বল? এরিয়া বলতে গেলে শিখেছিস হচ্ছে হাফ বেস ইন্টু হাইট, তাই না? হাফ বেস ইন্টু হাইট, বেসটাকে আমি ধরে নিচ্ছি তার যে ডিস্টেন্স ছিল সেই ডিস্টেন্সটাকে আমি আর বলে দিচ্ছি, তার হাইটটাকে আমি এখান থেকে মেনশন করে দিচ্ছি কতখানি, এইচ। ওকে, তাহলে এটুকুনি কথা বলার জন্য তোকে কোনো অসুবিধা নেই। এরিয়া বলতে তুই এখান থেকে বলে দিচ্ছিস কতখানি, হাফ বেস ইন্টু হাইট। এবারে তোরা আমাকে একটা কথা বল, এই যে হাইটটা আছে সেই হাইটটা কার সাথে সমান হবে না, খুবই তো ছোট অ্যাঙ্গেল, তাহলে এই ডিস্টেন্সটার সাথে তার সমান হবে। তাহলে এই ডিস্টেন্সটার সাথে যদি সে সমান হয়, তুই সেখান থেকে এটা কি বলতে পারবি বল? এখান থেকে নিশ্চয়ই তুই বলতে পারবি এই যে ডিস্টেন্সটা সেটা কি, তোর সার্কুলার লাইন বরাবর ডিস্টেন্স, সার্কুলার লাইন বরাবর তোর ডিস্টেন্স কতখানি হয়, এস ইকুয়াল টু আর ইন্টু থিটা। তাহলে এখান থেকে যে হাইটটা আছে সেই হাইটটাকে তুই কতখানি বলে দিতে পারবি, সেটাকে বলতে পারবি আর ইন্টু থিটা, মানে তুই সেখান থেকে বলবি কতখানি, হাফ আর ইন্টু আর থিটা। তাহলে হাফ আর ইন্টু আর থিটা, সেটা বলতে গেলে তোর কীরকম ঘটনা আসছে, তাহলে সেটা তুই বলে দিচ্ছিস কতখানি, হাফ আর স্কোয়ার ইন্টু থিটা। বোঝা গেছে বাবু? কিরে, এটুকুনি করতে পারবি? হ্যাঁ স্যার। আচ্ছা, এবারেতে তুই আমাকে একটা কথা বল,
এটা তো হাফ আর স্কোয়ার ইন্টু থিটা তোর হয়ে গেল, সেটা নিয়ে আমার কোনো কিছু সমস্যা নেই, সেটার কথাও আমি মেনশন করে দিলাম। তাহলে আমি যদি এখান থেকে এই কথাটাকে বলি যে ডেল্টা এ, মানে ডেল্টা তো মানে খুবই ছোট আসছে, তুই সেখান থেকে যদি বলিস কি ডিএ বাই ডিটি, তার ভ্যালু কতখানি আসবে? নিশ্চয়ই তুই সেটাকে বলতে পারবি কতখানি, হাফ আর স্কোয়ার কমন চলে গেলে তোর এখান থেকে কতখানি ভ্যালু পেয়ে যাচ্ছিস, দেখ ডি থিটা বাই ডিটি। ডি থিটা বাই ডিটি মানে অ্যাঙ্গুলার পরিবর্তনের চেঞ্জ, মানে ডি থিটা বাই ডিটি অ্যাঙ্গেলের চেঞ্জ উইথ রেসপেক্ট টু টাইম। অ্যাঙ্গেলের চেঞ্জ উইথ রেসপেক্ট টু টাইম সেটাকেই কি বলে, অ্যাঙ্গুলার ভেলোসিটি। মানে তুই সেখান থেকে পেয়ে যাচ্ছিস কতখানি, হাফ ওমেগা ডি থিটা বাই ডিটি, মানে মনে পড়ে তো ওমেগা, তাহলে সেটাকে তুই লিখছিস কতখানি, হাফ ওমেগা ইন্টু আর স্কোয়ার। বুঝতে পেরেছিস কথাটা? তোদের যেরকম তুই শিখেছিলিস মনে কর ভি ইকুয়াল টু কত শিখেছিলিস, ডিএস বাই ডিটি, ঠিক সেরকমভাবে তোরা এটাও শিখেছিস ওমেগা মানে কি অ্যাঙ্গুলার ভেলোসিটি, সেটাকে কতখানি লিখতে হয়, ডি থিটা বাই ডিটি। তাহলে এই দুটো কনসেপ্ট কী ছিল, তুই একদম সেই ছোটোবেলায় ক্লাস 11 পড়ার সময়তে আমরা রোটেশনাল মেকানিক্সের যে ফিজিক্সের চ্যাপ্টার ছিল সেটাতে শিখেছিলাম। তাহলে সেই রেসপেক্টে আমি কি দেখে দিলাম, ওমেগা ইন্টু আর স্কোয়ার, সেটা মানে আসছে কতখানি, ডিএ বাই ডিটি। এবারে তো এখান থেকে তুই কাজ কর, উপর নিচে একটা এম দিয়ে মাল্টিপ্লাই কর, তাহলে সেটা কতখানি পাচ্ছিস, এম ওমেগা আর স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু এম। এবারেতে তোর আমার মনে আছে কিনা জানি না, সেখান থেকে তোকে একটা ছোট্ট কথা শিখতে হবে, সেটা আসছে কি দেখ না, যে তোকে শিখেছিলিস কি, মানে সেটা শিখেছিলিস হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম। অ্যাঙ্গুলার মোমেন্টাম, অ্যাঙ্গুলার মোমেন্টাম মানে কতখানি ঘটনা ছিল, সেটাকে লেখা হতো কোন অক্ষর দিয়ে, এল অক্ষর দিয়ে লেখা হতো। অ্যাঙ্গুলার মোমেন্টাম মানে তুই শিখেছিলিস কতখানি, দেখ আই ইন্টু ওমেগা। আই মানে কি ছিল, মোমেন্ট অফ ইনার্সিয়া। মোমেন্ট অফ ইনার্সিয়ার ভ্যালু কতখানি হতো, সেটা ছিল এম আর স্কোয়ার। এম এখানে বডিটার মাস হচ্ছে এম, সেটা এখান থেকে ডিস্টেন্স কতখানি ছিল, কতখানি আর, তাহলে সেন্টারটার রেসপেক্টে ডিস্টেন্স যদি আর হয় তাহলে মোমেন্ট অফ ইনার্সিয়ার ভ্যালু কতখানি থাকতো, এম ইন্টু আর স্কোয়ার। তাহলে এম আর স্কোয়ার ইন্টু ওমেগা, সেটা মানে হতো কতখানি, এল। তাহলে এখানটাতেও তুই দেখতে পাচ্ছিস সেই ঘটনাটা আছে। তাহলে ডিএ বাই ডিটি সেটা মানে তুই পাচ্ছিস কতখানি, এল বাই 2m। এবারেতে দেখ এল মানে কি, অ্যাঙ্গুলার মোমেন্টাম। তোরা সবসময়তেই জানিস, দেখ এখানে থেকে পুরো যে অ্যাট্রাকশনটা হচ্ছে সেটা কার জন্য, গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য। বাইরের দিক থেকে কোনো ফোর্স এর ওপরেতে অ্যাপ্লাই করা নেই। তাহলে যদি বাইরের দিক থেকে কোনো ফোর্স অ্যাপ্লাই করা না হয়, তার মানে তো সবসময়তে তোরা জানবি কি, সেখানেতে আমাদের কোনো সিস্টেমের কি থাকে, অ্যাঙ্গুলার মোমেন্টাম কনসার্ভ থাকে। তাহলে সেই কথাটাকেও আমি লিখে দিচ্ছি, কীরকমভাবে লিখে দিচ্ছি, যে দেখ এখানেতে এল কনস্ট্যান্ট, মাস তো এমনিতেই কনস্ট্যান্ট, তাহলে সেই রেসপেক্টে ডিএ বাই ডিটিটা থাকবে কি কনস্ট্যান্ট। এবারে আমি তোকে এই কথাটাও বলে দিচ্ছি কেন এল কনস্ট্যান্ট, হোয়াই এল ইজ কনস্ট্যান্ট। সেটার জন্য আমাদের ক্ষেত্রে শিখিয়ে দেওয়া হয়েছে কি, দেখ সেটা হচ্ছে প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম। প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম। সেখানটা থেকে সেই জিনিসটা আমি ডিটেলসে বলতে চাইছি না, সেখান থেকে আমি এটুকুনি কথা থেকে বলতে চাইছি, সেটা আসছে কি, দেখ অ্যাঙ্গুলার মোমেন্টাম সবসময়তে কি থাকে, কনস্ট্যান্ট থাকে। যদি কি হয়, ইফ এক্সটার্নাল টর্ক ইকুয়াল টু 0 হয়, টর্ক এক্সটার্নাল ইকুয়াল টু যদি 0 হয়। এবারে সেটা কেন এখানেতে টর্ক এক্সটার্নাল 0, তোরা নিশ্চয়ই মনে আছে, দেখ টর্ক মানে আমরা কতখানি শিখেছি, টর্ক মানে শিখেছি দেখ আর ক্রস এফ। আচ্ছা আর ক্রস এফ না হলেও সেখান থেকে আমি এটুকুনি কথা বলতে পারি, আর ইন্টু ফোর্স, ফোর্স আর ডিস্টেন্সকে মাল্টিপ্লাই করলেই তো আমরা টর্ক পাই। সেখানে তো আমরা কি বলতাম, পারপেন্ডিকুলার ডিস্টেন্স ইন্টু আমরা সেখান থেকে বলতাম কি ফোর্স। এবারেতে তুই একটুখানি আগের ফিগারটাতে দেখ, আগের ফিগারটাতে দেখ সেটা আসছে কি, ফোর্স কোথায় হতো, দেখ সান আছে কোন পয়েন্টে, এই পয়েন্টে, এই পয়েন্টে আছে কি প্ল্যানেট। তাহলে দেখ তাদের মধ্যে যে ফোর্সটা, সেই ফোর্সটা সবসময় কোথায় হয়, তাদের যে কানেক্টিং স্ট্রেট লাইন আছে সেই কানেক্টিং স্ট্রেট লাইন বরাবর হয়, এবং সেই ফোর্সটা কি অ্যাট্রাকটিভ। তাহলে দেখ এদের দুজনের মধ্যে লম্ব দূরত্ব কতখানি, 0। কেননা দেখ না এই যে ফোর্সটা আছে সেই ফোর্সটা তো ইটসেলফ সানের ভেতর দিয়ে যাচ্ছে, যদি সেটা সানের ভেতর দিয়ে ইটসেলফ যায় তাহলে সেখানে লম্ব দূরত্ব কতখানি, 0।
লম্ব দূরত্ব বলতে তোরা কি শিখেছিলিস, ধরে নে এখানটা থেকে এই একটা কোনো লাইন আছে, এখানটাতে আরও একটা লাইন আছে, মানে ফোর্সের ডিরেকশন এটা। তাহলে যদি তোকে বলা হতো কি এই ফোর্সটার সাথে এই পয়েন্টটার লম্ব দূরত্ব কত, সেটা তোকে এরকমভাবে পারপেন্ডিকুলার টানতে হতো। তাহলে এখানেতে সেরকম কোনো কিছু টানার জায়গায় নেই, কেননা ফোর্সটা ইটসেলফ এই পয়েন্টটার ভেতর দিয়ে যাচ্ছে। তাহলে ফোর্সটা যদি ইটসেলফ পয়েন্টের ভেতর দিয়ে যায়, মানে মনে কর এইরকমভাবে এটার ভেতর দিয়ে যাচ্ছে, তাহলে ফোর্সের পারপেন্ডিকুলার ডিস্টেন্স থাকতো কতখানি, 0। তাহলে এখানেতেও তো তোরা দেখতে পাচ্ছিস ফোর্সটা ইটসেলফ ওয়ের ভেতর দিয়ে যাচ্ছে, তাহলে পারপেন্ডিকুলার ডিস্টেন্স কতখানি, 0। তাহলে পারপেন্ডিকুলার ডিস্টেন্স যদি 0 হয়, নিশ্চয়ই তুই সেখান থেকে বলতে পারবি কি তার টর্ক 0। তাহলে যদি টর্ক 0 হয়, অ্যাঙ্গুলার মোমেন্টাম কনসার্ভ। তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টাম কনসার্ভ হলে তুই এখান থেকে কি শিখে নিলি দেখ না, ডিএ বাই ডিটি সেটা মানে কত ছিল, এল বাই 2m, মানে সেই প্যারামিটারটা কি পেয়ে গেলি, কনস্ট্যান্ট। তাহলে এখান থেকেই আমি বলতে পারবো কি কেপলার্সের সেকেন্ড ল যেটা বলেছে সেটা হচ্ছে কি চেঞ্জ অফ এরিয়া উইথ রেসপেক্ট টু টাইম, সেটা কিন্তু কনস্ট্যান্ট। সেই কথাটার জন্যেই আমরা এখানটা থেকে লিখে দিয়েছি কি দেখ, আগে এরিয়া ক্রিয়েট হয়েছিল কতখানি এওবি, তারপরেতে এরিয়া ক্রিয়েট হয়েছিল কতখানি পিওডি, সেই দুটো এরিয়াকে কিন্তু আমি ইকুয়াল করে দিয়েছি। তাহলে এই চলে গেল কি আমাদের কেপলার্সের সেকেন্ড ল। কোন লাইনটাতে তোর ডাউট হচ্ছে আমাকে বল, আমি ক্লিয়ার করে দেব, বল। পায়রা কোনো লাইনে ডাউট হলে বল, নাহলে আমি পরের পাতাটায় যাব, সেটাকেও একবার দেখে নে, তারপরে তো আমি পরের কথায় যাব। পায়রা কোনো সমস্যা বাবা? আছিস রে পায়রা, না বেরিয়ে? না স্যার। আচ্ছা, তাহলে পরের পাতাটায় চল, পরের পাতাটাকেও দেখে নে, কোনো সমস্যা হলে বল, এরপরে তো আমি কেপলার্সের থার্ড লয়ে চলে যাব। হয়েছে? হ্যাঁ স্যার। এবারেতে চলে যাই কোথায় দেখ, আমি কেপলার্সের থার্ড ল। কেপলার্সের থার্ড ল কি বলেছিল না, কেপলার্সের থার্ড ল বলেছিল কি দেখ তো, টাইম পিরিয়ডের স্কোয়ার সেটা হচ্ছে কি প্রপোর্শনাল টু সেমি মেজর অ্যাক্সিসের কিউব। ওকে, আমরা ছোটবেলায় ক্লাস 11-এ যখন পড়েছিলাম আমরা শিখেছিলাম কি টি স্কোয়ার ইজ প্রপোর্শনাল টু আর কিউব, কিন্তু অরিজিনালি কিন্তু ঘটনাটা তাই নয়। আমাদের এখন এসে শিখতে হবে কি না, প্ল্যানেটের টাইম পিরিয়ডের স্কোয়ার সেটা কার সাথে প্রপোর্শনাল, সেটা হচ্ছে প্রপোর্শনাল টু কিউব অফ দ্য সেমি মেজর অ্যাক্সিস। ওকে, তাহলে আমাদের এখান থেকে কি বলতে পারবো, সেটা হচ্ছে স্টেটমেন্টটা কি, সেটা হচ্ছে কি দেখ, স্কোয়ার অফ দ্য টাইম পিরিয়ড, স্কোয়ার অফ দ্য টাইম পিরিয়ড সেটা কি, সেটা হচ্ছে ইজ প্রপোর্শনাল টু কিউব অফ semi major axis is proportional to cube of semi major axis. সেমি মেজর অ্যাক্সিস বলতে কোনটাকে বোঝাচ্ছে বুঝতে পেরেছিস না, সেটা হচ্ছে সেন্টার থেকে আমাদের যে সবচেয়ে লম্বা অ্যাক্সিসটা ছিল, সেই সব থেকে লম্বা অ্যাক্সিসের যে ডিস্টেন্স সেটাকেই আমি বলছি কি সেমি মেজর অ্যাক্সিস। কিরে কনফিউশন কিছু এখানেতে? না স্যার। ওকে,
তাহলে এই কথাটাকে আমাদেরকে এখান থেকে শিখে নিতে হলো। এবারেতে আমরা চলে যাব কোথায় দেখতো না, তার পরের পয়েন্টে। কেপলার্সের লয়ের পরেতে আমাদের এখান থেকে সিলেবাসেতে যেই পার্টটাকে দিয়ে দেওয়া আছে সেই পার্টটাকে নিয়ে আমি এবারেতে একটুখানি ডিসকাশন করে নেব। আচ্ছা, তুই তো তাহলে এটুকুনি কথা শিখে নিয়েছিস, কোনটাকে পেরিহিলিয়ান বলে আর কোনটাকে অ্যাপিহিলিয়ান বলে, নাকি কিছু বলতে হবে সেখানটা থেকে? আরে পেরিহিলিয়ান, এই পেরিহিলিয়ান মানে কোনটা ছিল, যেটা ছিল কি আমাদের সব থেকে শর্টেস্ট ডিস্টেন্স, আর অ্যাপিহিলিয়ান মানে কোনটা ছিল, সেটা ছিল সব থেকে লার্জেস্ট ডিস্টেন্স। এই যে ছবি এঁকে দেখালাম, দেখ ক্লোজেস্ট ডিস্টেন্স ফ্রম আর্থ সেটাকে আমি বলেছিলাম কি পেরিহিলিয়ান, আর সব থেকে যেটা লার্জেস্ট ডিস্টেন্স সেই ডিস্টেন্সটাকে আমি কি বলেছিলাম, সেটাকে বলেছিলাম হচ্ছে কি অ্যাপিহিলিয়ান, তাই না? আচ্ছা, এবারেতে দেখ আমাদের স্যাটেলাইটগুলোকে অরবিট যেগুলো আছে সেই স্যাটেলাইটের অরবিটগুলোকে অরবাইটাল হাইটের ওপর নির্ভর করে। অরবাইটাল হাইট বলতে আমাদের কার কথা বোঝানো হচ্ছে, এখান থেকে এখানের যে ডিস্টেন্সটা সেটাকে বলা হচ্ছে কি অরবাইটাল হাইট। তো অরবাইটাল হাইটের ওপর ডিপেন্ড করে আমাদের স্যাটেলাইটের যে অরবিট আছে সেই অরবিটগুলোকে, অরবিট বলতে কোনটা, যে পাথ বরাবর সে সূর্যের চারিদিকে ঘুরছে, মানে এখান থেকে সেই যে অরবিটটা আছে সেই অরবিটটাকে কোনটা বলছে, এই যে ইলিপ্টিক্যাল অরবিটটা আছে। যদিও এখানে ইলিপ্টিক্যাল অরবিট আছে কিন্তু তাও আমাদের কাজের সিম্পলিসিটির জন্য সেটাকে আমরা কি করব না, সেটাকে আমি ওই সার্কুলার অরবিট হিসাবেতেই কাজ করাবো। এবারেতে আছে কি অরবিটগুলোর হাইট অনুযায়ী আমাদের কিন্তু এখানে থেকে স্যাটেলাইটের অরবিটগুলোকে কিন্তু তিনটে ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে কি জিইও, আর একটা হচ্ছে কি এমইও, আর একটা হচ্ছে কি এলইও। ওকে, তাহলে আমি এখান থেকে কিসের কথা বললাম না, সেটা হচ্ছে ডিপেন্ডিং আপন। আমি এখান থেকে তাহলে কিসের কথা বললাম, দেখ ডিপেন্ডিং আপন। the orbital height, depending upon the orbital height. Satellite মানে orbit of the satellite is been classified in 3 parts. তাহলে অরবাইটাল হাইটের উপর মানে সেন্টার থেকে যে পাথটা বরাবর সে একদিক থেকে আরেক দিকে ঘুরতে চলেছে সেখান থেকে আমি বলছি কি ডিপেন্ডিং আপন দ্য অরবাইটাল হাইট, মানে কি তার উপরেতে আমাদের কি হয়েছে না অরবিট is classified in 3 parts. Orbit is classified in 3 parts. তাহলে অরবিটকে তিনটে ভাগে ভাগ করা হয়েছে। কি কি না সেটার কথা তোদেরকে আমি একটু আগেই আলোচনা করলাম না, সেটা আসছে কি তিনটে নাম। একটা আসছে কি জিইও, পরীক্ষায় কিন্তু এটা এমসিকিউ পড়ে। তারপরেরটার আমি কথা কি বলে নিলাম, তারপরেরটা বলে নিলাম হচ্ছে কি এমইও, তারপরেরটার কথা আমি বলে নিলাম কি এলইও। ওকে, তাহলে জিও, এমইও আর এলইও এদের তিনটেরই কিন্তু আমাদের ফুল ফর্ম দরকার হয়। এলইও সেটার আমাদের পুরো নামটা কি হচ্ছে, সেটা হচ্ছে কি লো আর্থ অরবিট। ওকে, তাহলে এলইও বলতে আমাদের কিসের কথা বলা হচ্ছে, দেখ লো আর্থ অরবিট হলো। এমইও, এমইও বলতে কি বোঝানো হয় না, সেটা আসছে মিডিয়াম আর্থ অরবিট। ওকে, আর জিও, জিও বলতে যেটা বোঝানো হয় সেটা আসছে কি জিওসিঙ্ক্রোনাস আর্থ অরবিট। ওকে, তাহলে এটা আসছে কি জিওসিঙ্ক্রোনাস আর্থ অরবিট। ওকে, আচ্ছা
এবারে দেখ তোদের এখানটা থেকে এই যে জিও আছে, জিওটাতে আমাদের কি বলে দেওয়া আছে, মানে জিওটাতে আমাদের বলে দেওয়া হচ্ছে কি যে সেটা হচ্ছে কি জিও সিঙ্ক্রোনাস। জিও সিঙ্ক্রোনাস মানে কি? জিও সিঙ্ক্রোনাস মানে হচ্ছে কি স্যাটেলাইটটা পৃথিবীর রেসপেক্টে কিন্তু কনস্ট্যান্ট। ওকে, তাহলে আমি এখান থেকে কিসের কথা বলছি? জিও সিঙ্ক্রোনাস আর্থ অরবিট। জিও সিঙ্ক্রোনাস আর্থ অরবিট বলতে কিসের কথা বলছি না, সেটা বোঝাচ্ছে কি স্যাটেলাইটটা পৃথিবীর রেসপেক্টে সেম জায়গায় আছে বলে ধরে নেওয়া হবে। ওকে, কীরকম কথা বলছি না আমি একটুখানি এক্সপ্লেন করে দেখ, সেটা আসছে কি এটা মানে আমরা কি বলছি, পজিশন অফ দ্য স্যাটেলাইট। Position of the satellite is constant কার রেসপেক্টে না, সেটা আসছে উইথ রেসপেক্ট টু আর্থ। তাহলে আমি এখান থেকে কিসের কথা দেখে নিলাম, দেখ আমাদের কাছে মনে কর এখানটাতে পৃথিবী আছে, আমরা সবাই শিখেছি কি পৃথিবী নিজের অক্ষের চারিদিকে ঘুরতে থাকে। সে তার নিজের অক্ষ কোনটা, এটা নিজের অক্ষ, তার চারিদিকে সে ঘুরতে থাকে কোথায় না, আমি ধরে নিচ্ছি তার যে অ্যাঙ্গুলার স্পিড, সে যে নিজের অক্ষের চারিদিকে ঘুরতে থাকে সেটা হচ্ছে কতখানি ওমেগা। ওমেগা মানে আমরা কতখানি শিখেছি, নিশ্চয়ই শিখেছি, দেখ সেটা হয় কতখানি 2π বাই ক্যাপিটাল টি। এখানেতে তোর নিশ্চয়ই মনে আছে ক্যাপিটাল টি অর্থাৎ সূর্য পৃথিবী নিজের অক্ষের চারিদিকে কত সময়তে একবারে ঘুরে আসে, সেটা আসছে কতখানি 24 আওয়ার। তাহলে এটা হয়ে গেল কি না আমাদের সূর্য মানে পৃথিবী নিজের অক্ষের চারিদিকে কতক্ষণে ঘুরে আসে। এবারেতে মনে কর ঘটনাটা এরকম হয়েছে যে মনে কর এই যে পৃথিবীটা আছে না, সেই পৃথিবীটার চারিদিকে কে করছে না একটা স্যাটেলাইট করছে। ওকে, পৃথিবীর যে অরিজিনাল স্যাটেলাইট আছে, ন্যাচারাল স্যাটেলাইট আছে, সেই ন্যাচারাল স্যাটেলাইটটাকে আমরা কাকে বলি না, সেটা হচ্ছে আর্থ। সেটা হচ্ছে কি মুন। কিন্তু মুন ছাড়াও আরও যে সমস্ত স্যাটেলাইট আছে সেগুলোকে কি বলা হয়, আর্টিফিশিয়াল স্যাটেলাইট। তাহলে দেখ পৃথিবীটা ঘুরছে কীরকমভাবে, এরকমভাবে, এরকমভাবে ঘুরছে, তার চারপাশ দিয়ে যদি কীরকম হয় যে একটা আর্টিফিশিয়াল স্যাটেলাইট এমনভাবে ঘুরতে থাকে যাতে করে পৃথিবীর রেসপেক্টে সে সেম জায়গায় আছে বলে মনে হয়। তার মানে দেখ পৃথিবীটা তো এরকম আছে, পৃথিবীর কাছে মনে কর আমি এই বুড়ো আঙুলের কাছে বসে আছি, তাহলে দেখ পৃথিবীটাও যখন এখানটাতে আছে, যদি আমাদের স্যাটেলাইটটাও এখানে থাকে, পৃথিবীটাও এখানে আছে, স্যাটেলাইটটাও এখানে আছে, তাহলে এখান থেকে দাঁড়িয়ে আমি কি দেখতে পাবো, এই স্যাটেলাইটটা সেম জায়গায় আছে বলে। সেটা কখন পসিবল, যদি পৃথিবীর রোটেশনের স্পিড আর এই স্যাটেলাইটটার রোটেশনের স্পিড যদি সেম হয়, তাহলেই তো আমাদের সেই ঘটনাটা পসিবল। যদি সেরকম কোনো স্যাটেলাইট থাকে সেটাকে আমাদের কি বলা হয়, জিও স্টেশনারি স্যাটেলাইট। আর তখন সে যে অরবিটেতে পৃথিবীর চারিদিকে ঘুরতে থাকে তাকে আমাদের বলা হয় কি, জিও সিঙ্ক্রোনাস আর্থ অরবিট। তাহলে আমি এখান থেকে কিসের কথা বললাম, দেখ যে পজিশন অফ দ্য স্যাটেলাইট ইজ কনস্ট্যান্ট উইথ রেসপেক্ট টু আর্থ। সেটা কখন পসিবল, সেটা হচ্ছে কি দেখ ইফ ওমেগা মানে কি অ্যাঙ্গুলার ভেলোসিটি কার না অফ দ্য স্যাটেলাইট, সেটা কার সাথে সমান না, সেটা হচ্ছে কি ওমেগা অফ দ্য স্যাটেলাইট ইজ ইকুয়াল টু ওমেগা অফ আর্থ। তাহলে পৃথিবীর ওমেগা মানে নিচের অক্ষর দিক চারিদিকে যে আমাদের সে অ্যাঙ্গুলার স্পিডে করছে সেই ওমেগা, আর স্যাটেলাইটের ওমেগা যদি সেম হয় তাকে আমরা বলবো কি জিও স্টেশনারি স্যাটেলাইট। তাহলে আমি সেটাকে বলবো কি দেখ জিও স্টেশনারি স্যাটেলাইট। হলো, এবারে দেখ যদি জিও স্টেশনারি স্যাটেলাইট হয় সেটার সময়তে আমাদের কি বলা আছে, সেটা হচ্ছে কি দেন পাথ ফলোড বাই দ্য স্যাটেলাইট, দেন পাথ ফলোড then path followed by the satellite, সে যে পাথটাকে ফলো করে সেই পাথটাকেই বলা হয় কি জিও, অর্থাৎ জিও সিঙ্ক্রোনাস আর্থ অরবিট। সঞ্জয় কোনো অসুবিধা এখান থেকে কিরে?
না স্যার বুঝতে পেরেছি। আচ্ছা, এবারেতে তুই একটা জিনিস চিন্তা করে দেখ, আমি জিনিসটাকে সিম্পলিফাই করার চেষ্টা করছি। কীরকম বলছি, ধরে নে আমাদের কাছে এই যে স্যাটেলাইটটা আছে না, সে পৃথিবীর চারিদিকে এই পাথ বরাবর ঘুরছে। হলো, পৃথিবীটা কোথায় আছে, ধরে নে পৃথিবীটা আছে কোথায়, এই পয়েন্টটাতে পৃথিবী আছে। তাহলে স্যাটেলাইটটা পৃথিবীর চারিদিকে কীরকম করে, দেখ কথা যেন ভুল করে ফেলিস না, সূর্যের চারিদিকে পৃথিবী ইলিপ্টিক্যাল পাথ করে ঘুরছে, কিন্তু স্যাটেলাইটগুলো পৃথিবীর চারিদিকে সে ইলিপ্টিক্যাল পাথ করে ঘুরলেও সেটার যে পাথটা সেটাকে আমি কি বলে ধরে নিচ্ছি, সেটাকে আমি মোটামুটিভাবে সার্কুলার বলে ধরে নিচ্ছি। তাহলে পৃথিবীর চারিদিকে যে স্যাটেলাইট ঘুরছে সেই স্যাটেলাইটটা হচ্ছে কোথায়, এটা পৃথিবীর মাসকে আমি ধরে নিচ্ছি ক্যাপিটাল এম। এখানেতে যে স্যাটেলাইট আছে সেই স্যাটেলাইটটার মাসকে ধরে নিচ্ছি কতখানি, মাস অফ স্যাটেলাইট সেটা ধরে নিচ্ছি কতখানি, দেখ স্মল এম। তাহলে তুই নিশ্চয়ই বুঝতে পারছিস যে দেখ পৃথিবী আর এটার মধ্যে আমাদের কি থাকবে, একটা অ্যাট্রাকশন ফোর্স থাকবে। সেই যে অ্যাট্রাকশন ফোর্সটা, সেই ফোর্সটা কাকে দিয়ে ডিফাইন হবে না, তুই নিশ্চয়ই শিখে নিয়েছিস, সেটা হবে কি নিউটন ল অফ গ্র্যাভিটেশন দিয়ে। তাহলে তার ভ্যালু কত পেয়ে যাবি, জি ক্যাপিটাল এম বাই স্মল এম ইন্টু আর স্কোয়ার। সেই যে অ্যাট্রাকশন ফোর্সটা সেটা কোথায়, টুয়ার্ডস দ্য সেন্টার, টুয়ার্ডস দ্য সেন্টার যে অ্যাট্রাকশন ফোর্স থাকে তাকেই আমরা বলেছি কি সেন্ট্রিপিটাল ফোর্স। তাহলে সেটাকে কার সাথে ইকুয়াল করতে হবে, সেন্ট্রিপিটাল ফোর্স। সেন্ট্রিপিটাল ফোর্সের ভ্যালু কতখানি শিখেছিস, নিশ্চয়ই তোর মনে পড়ে এম ভি স্কোয়ার বাই আর। তাহলে দেখ দুটো দিক থেকে কি হবে, এম এম কেটে যাবে, এখান থেকে কি হবে একটা আর আরও কেটে যাবে। তাহলে নিশ্চয়ই তুই সেখান থেকে বলতে পারবি যে স্পিড অফ স্যাটেলাইট অর্থাৎ স্পিড অফ জিও সিঙ্ক্রোনাস স্যাটেলাইটই বল না কেন, তার ভ্যালুটা তোরা কতখানি পেয়ে যাবি, সেটা আসছে দেখ ভি ইকুয়াল টু তুই পেয়ে যাবি কত, দেখ রুট ওভার অফ জিএম বাই। আচ্ছা, ভি ইকুয়াল টু জিএম বাই আর পাচ্ছি, আমার এখান থেকে একটুখানি আরও আমি সিম্পলিফাই করছি। আরও সিম্পলিফাই করার জন্য কীরকম বলছি, এই লাইনটাকে মুছলাম। আমি কি বলছি দেখ ভি স্কোয়ার সেটা ইকুয়াল টু কত আসছে, দেখ ভি স্কোয়ার ইকুয়াল টু আসছে হচ্ছে জিএম বাই স্মল আর। তুই এবারে তো একটা কথা চিন্তা করে দেখ তো, ভি তোদের তো নিশ্চয়ই মনে আছে, সেটা আসছে কি দেখ না, ভি ইকুয়াল টু কত ছিল, ওমেগা ইন্টু আর, তাই ছিল না? কিরে বাবু মনে পড়ে তো, ভি ইকুয়াল টু কত ছিল, ওমেগা ইন্টু আর, মানে কি লিনিয়ার স্পিড আর অ্যাঙ্গুলার স্পিডের রিলেশন, সেটা কত ছিল, ভি ইকুয়াল টু ওমেগা। তাহলে ভি এর জায়গায় যদি তুই সেখান থেকে ওমেগা আর বসিয়ে দিস, তুই ঘটনাটা কত পেতিস, দেখ ওমেগা স্কোয়ার ইকুয়াল টু ইন্টু আর স্কোয়ার, সেটা ইকুয়াল টু তুই পেয়ে যেতিস কতখানি, সেটা ইকুয়াল টু পেয়ে যেতিস হচ্ছে জিএম বাই স্মল আর। এই কথাটাকে আমি পরের পাতাতে লিখছি, একটু ভালো করে ফলো কর, ওমেগা স্কোয়ার আর স্কোয়ার ইকুয়াল টু জিএম বাই আর, ভালো করে জাস্ট আমার সাথে ফলো কর। তাহলে সেখান থেকে কথা আসছে কি দেখ, ওমেগা স্কোয়ার আর স্কোয়ার ইকুয়াল টু কত আছে, জিএম বাই আর। তাহলে দেখ ওমেগা মানে আমি কতখানি শিখেছি, নিশ্চয়ই তোদের মনে পড়বে, সেটা মানে শিখেছিলাম কত, ওমেগা ইকুয়াল টু 2 পাই টি, সেটার স্কোয়ার ইন্টু আর স্কোয়ার, সেটা ইকুয়াল টু আসছে কতখানি, জিএম বাই আর। এবারেতে তোদের থেকে কথা জানতে হবে কি দেখ, এটা কার টাইম পিরিয়ড, পৃথিবীর টাইম পিরিয়ড, কেননা যদি আমাদের ওমেগা সমান হয় নিশ্চয়ই ক্যাপিটাল টি অর্থাৎ টাইম পিরিয়ডও সমান হতে হবে। সেই টাইম পিরিয়ডটা কতখানি, 24 আওয়ার্স। 24 আওয়ার্স মানে তোরা শিখেছিস কতখানি, 24 ইন্টু 60 এত সেকেন্ড। তাহলে যদি তোরা সেখান থেকে এই টি এর ভ্যালুটা বসিয়ে দিস, জি মানে কতখানি আছে তোকে শুরুতেই শিখালাম পায়রা, সেটা কত হয় 6.67 ইন্টু 10⁻11। এখানে এম মানে কি, এখানেতে এম মানে হচ্ছে মাস অফ আর্থ, কেননা সে তো পৃথিবীর চারিদিকেই ঘুরছিল। তাহলে মাস অফ আর্থ সেটাও যদি আমরা মুখস্থ করি, তার ভ্যালু কত হয় 6 ইন্টু 10⁻24 কেজি। যদি সেই ভ্যালুগুলোকে আমি বসিয়ে দিই না, তখন এই যে স্মল আর আসছে, সেই স্মল আর এর ভ্যালু কতখানি পেয়ে যাই আমরা জানিস, সেটা আসছে 43,200 কিলোমিটার। তাহলে এটা হয়ে যায় কি জিও স্টেশনারি যে স্যাটেলাইট আছে, সেই জিও স্টেশনারি স্যাটেলাইটের ডিস্ট্যান্স। বোঝা গেছে?
কিরে ক্লিয়ার নাকি অসুবিধা আছে? স্যার বোঝা গেছে। আচ্ছা, পরের দিনেতে বাকিগুলোকে নিয়ে করব, আজকে এটুকুনি থাক নাকি? আমি কিন্তু মঙ্গলবার বা বুধবারের মধ্যে কিন্তু আবার একটা ক্লাস নেব, আমি গ্রুপে লিখে দেবো, আমাকে একটু রিপ্লাই দিয়ে দিবি, কেমন? হ্যাঁ স্যার ঠিক আছে। ঠিক আছে, বুঝতে পেরেছিস না কোনো জায়গাতে কনফিউশন হচ্ছে সেটা আমাকে বলে নে। হ্যাঁ স্যার বোঝা গেছে স্যার। আচ্ছা ঠিক আছে, চল তাহলে ভাইরা, পরের দিনে কথা হবে। স্যার ভিডিওটা আপলোড করে দেবেন এখনই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখনই আপলোড করে দেবো। কেন, দেখবি আবার? কিন্তু লিখতে বাকি রেখে গেছে। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমি এটাকে স্যাটেলাইট কমিউনিকেশন বলে পিডিএফ দেবো, সেই স্যাটেলাইট কমিউনিকেশনের ভেতরেতে আমি এটাকে 1 দিয়ে রাখবো, হ্যাঁ, স্যাটেলাইট কমিউনিকেশন 1, কেমন? হ্যাঁ স্যার ঠিক আছে। জি ঠিক আছে, চলো। স্যার আরো ইউনিট 1 বলে লিখে দিলে ভালো হয় স্যার। আচ্ছা, ইউনিট 1 বলে লিখে দেবো। ইউনিট 1 স্যাটেলাইট কমিউনিকেশন। ঠিক আছে ঠিক আছে, তাই করে দিচ্ছি। চলো, বাই। হ্যাঁ।